নমস্কার বন্ধুরা, শুনছেন ভূতের ঠিকানা। ভূতের ঠিকানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। যারা গল্প শুনতে ভালোবাসেন, এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। আমাদেরকে শুধুমাত্র বাচ্চারা নয়, সকলেই কমেন্ট করতে পারেন। আমাদের সমর্থন করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও লাইক, শেয়ার এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রইল, যারা যারা এখনও হেডফোনটি আপনাদের মোবাইলের সঙ্গে সংযোগ করেননি, তারা অতি শীঘ্রই হেডফোনটি ইউজ করুন, যাতে আজকের গল্পটি আপনার কাছে আরও ভালোভাবে শ্রুতিমধুর হয়ে উঠুক। শুরু হচ্ছে আজকের গল্প। না, আর কত খুঁজব? সেই বিকাল থেকে এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কিন্তু একটা হোটেল তো দূরের কথা, থাকার জন্য একটা ভালো জায়গা পর্যন্ত পেলাম না। এদিকে সন্ধে হয়ে এসেছে, কি যে করি দেখি আর একটু সামনে গিয়ে। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, মনে হয় ওটা একটা হোটেল হবে। যাই দেখি কোনো খালি ঘর পাওয়া যায় কি না। লোকটা হোটেলের কাছে এসে জোরে ডাকতে লাগলো, কেউ আছেন? আমি একটা ঘর ভাড়া নেওয়ার জন্য এসেছিলাম। কিছুক্ষণ ডাকাডাকির পর একটা লোক বাইরে বেরিয়ে আসলেন। হ্যাঁ, বলুন। বলছি, আপনার হোটেলে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? না মশাই, এই ভর সন্ধ্যাবেলায় কি কোনো ঘর ফাঁকা পাওয়া যায়? ঘর ভাড়া নিতে গেলে সকাল সকাল আসতে হয়। যাও বা একটা খালি ছিল, তাও কিছুক্ষণ আগেই একজন এসে থাকছেন। আচ্ছা, কি আর করা যাবে, এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে। দেখি আর একটু ঘোরাঘুরি করে কোনো হোটেলের সন্ধান পাওয়া যায় কি না। লোকটা এদিক ওদিক খোঁজাখুঁজি করেও যখন কোনো হোটেলের সন্ধান পায় না, সেই সময় হঠাৎ দেখল একটা লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। তখনই বণিক তাকে ডাকলেন। এই 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 যে মশাই, শুনছেন? লোকটা একটু এদিক ওদিক তাকিয়ে বললেন, আগে আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। একটু এদিকে আসুন না, বড় বিপদে পড়ে আপনাকে ডেকেছি। বিপদ? কিসের বিপদ? সেই দুপুর থেকে থাকার জন্য একটা হোটেল খুঁজছি, কিন্তু দেখুন না, এখনো পর্যন্ত থাকার জন্য একটা হোটেল খুঁজে পেলাম না। বলছি, আপনার সন্ধানে কি কোনো ভালো হোটেল বা থাকার জায়গা পাওয়া যাবে? লোকটা কিছুক্ষণ চিন্তা করে বললেন, হোটেলের সন্ধান তো দিতে পারবো না, তবে বলেন যদি একটা থাকার ব্যবস্থা করিয়ে দিতে পারি। কিন্তু 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 কি? আপনার পছন্দ হবে কি না সেটাই হচ্ছে কথা। পছন্দ হবে না মানে কি বলছেন আপনি? হ্যাঁ, পছন্দ হবে কি না বলছি, তার কারণ বর্তমানে ওই বাড়িতে আর কেউ থাকে না। বাড়ির মালিক ঘর ছেড়ে শহরে চলে গেছেন, তাই বাড়িটা বহুদিন ধরেই খালি পড়ে আছে কি না, সেই জন্যই আমি মাঝে মাঝে ওই বাড়িতে থাকতেও যাই। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, কোনো রকম থাকা আর খাওয়ার জন্য একটা ঘর হলেই চলবে। আচ্ছা বেশ, তবে আসেন আমার সাথে। এই বলে বণিক ওই বাড়ির কাজের লোকের সাথে ওই বাড়িতে পৌঁছালেন। বাড়িটা বেশ বড়, আর ভেতরের ঘরগুলো বেশ বড় বড়। ঘরটা দেখে বণিক বললেন, বাহ, বেশ সুন্দর তো ঘরটা। আচ্ছা, আমি কোন ঘরে থাকবো? যান, সিঁড়িতে উপরে উঠে দেখবেন দুটো ঘর আছে। বাঁদিকের ঘরটায় আপনি থাকবেন, আর ডান দিকের ঘরটায় আমি মাঝে মাঝে থাকি। কাজের লোকের কথা মতো বণিক সোজা ওপরে গিয়ে বাঁদিকের ঘরটায় ঢুকে চারিদিকে দেখতে লাগলেন। প্রদীপের আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছে সব কিছু। রাতে শোবার জন্য ঘরের মধ্যে বেশ বড় সড়ো একটা খাট দেখে মনে হচ্ছে সেটা যেন প্রসূনহীন কোনো এক নববধূর জন্য সাজানো আছে। চারিদিকে দেওয়ালে পাথরে খোদাই করা বেশ কিছু মূর্তি। ঘরটা এক ঝলক দেখে বণিক নিচে চলে যায় রাতের খাবারের জন্য। ততক্ষণে অবশ্য কাজের লোকটি বণিকের জন্য
খাবার প্রস্তুত করে রেখেছিল। খাওয়া দাওয়া সেরে বণিক ফিরে এসে বিছানায় শুতে যাবে। এমন সময় বণিকের নজরে এলো ঘরের দেওয়ালের সেই কুঠুরির প্রদীপের আলোর দিকে। মনে হলো এখান থেকে কয়েকজন নারীর কণ্ঠ ভেসে আসছে। সাহেব উকি মেরে দেখে কুঠুরির পেছনে একটা ঘর। ঘরের মধ্য থেকে কয়েকজন মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছে। কেউ হাসছে, কেউ গল্প করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আর সেই ঘরে কোনো আলোও নেই। তখন বণিক জিজ্ঞাসা করে, কে হে তোমরা? এই ঘরে কি করছো? আর আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? তোমাদের গলার স্বর, নিত্যরত পায়ের শব্দ, নূপুরের ধ্বনি সবই তো শুনতে পারছি, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না কেন? তখন সে ঘর থেকে কোনো একজন উত্তর দেয়, কি ব্যাপার বণিক, আপনার এত আগ্রহ কেন আমাদের বিষয়ে জানার জন্য? না না, মানে হচ্ছে ঘরের কুঠুরি থেকে সাদা কাপড় পরা একজন নারীকে দেখলাম, কিন্তু তাকে তো আর দেখতে পাচ্ছি না। তখন সেই সাদা কাপড় পরা মেয়েটি বলল, কেন সাহেব, আপনি কি আমাকে দেখতে চান? যার হাসি এত সুমধুর, যার কণ্ঠস্বর এত সুরেলা, যার মিষ্টি গন্ধে পুরো ঘরটা ম ম করছে, তাকে কে না দেখতে চায় বলো? শুধু আমি কেন, হয়তো আমার মতো এমন হাজারো বণিক তোমাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছে। শুধু দয়া করে আমাকে একটিবার দেখা দাও। আচ্ছা বেশ, আমি অবশ্যই আপনার সাথে দেখা করব, কিন্তু সেটা আজ নয়। তাহলে কবে আর কোথায়? তুমি যখন যেখানে বলবে, তোমার এই সাহেব মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হবে। এই প্রাসাদের উপরতলায় বৈঠকখানায় সাজানো রঙ্গমঞ্চে আমি প্রতি পূর্ণিমা রাতে নৃত্য করি। আগামী পূর্ণিমা রাতে সেখানেই আমাদের মিলন হবে। সুন্দরীর কথা মতো সাহেব ঠিক পরবর্তী পূর্ণিমা রাতে সময় মতো নৃত্যমঞ্চের সামনে এসে সুন্দর এক আসনে বসে পড়ে আর অপেক্ষা করতে থাকে সেই সুন্দরীর জন্য। বেশ কিছুক্ষণ পর সাদা লাল পেরে কাপড় পরা সুন্দরী বিনুনি করে মাথায় ঘোমটা দিয়ে ঘুমুরের স্মৃতিমধুর শব্দ করতে করতে রঙ্গমঞ্চে এসে দাঁড়ায়। কে? তুমি এলে নাকি? হ্যাঁ সাহেব। কিন্তু কোথায় তুমি? আমি তো তোমার নূপুরের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে তো দেখতে পারছি না। তখনই একটা গান বেজে ওঠে, কিন্তু বণিক তাকে দেখতে পায় না। শুধু তার নূপুরের শব্দ শোনা যাচ্ছে আর মনে হচ্ছে সে যেন নৃত্য করছে। দয়া করে আমাকে একটু দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। সেই কবে থেকে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি, আর এই অপেক্ষা আমার সয় না। আর একটু অপেক্ষা করুন সাহেব, নাচ শেষ হলেই আমি আপনাকে দেখা দেব। বেশ, এতক্ষণ যখন অপেক্ষা করলাম, না হয় আর একটু অপেক্ষাও করি। বেশ কিছুক্ষণ পর নাচ শেষ হলে বণিক বলে, এবার তো তুমি তোমার মুখটা দেখাও। আচ্ছা বেশ, তবে এই নাও দেখো। রূপ দেখে বণিক তো একেবারে অবাক। তার টানা টানা চোখ, তাতে আবার কাজলের ছোঁয়া, তার অগ্রভাগে লাল গোলাপ, তার সুগন্ধে মধুমেয়রাও গুনগুন শব্দ করে ঘুরে বেড়াচ্ছে। লাল সরু ঠোঁট দুটো দেখে মনে হচ্ছে নবকুঞ্জ মধ্যে নবীন বধূর ছোঁয়া। এত সুন্দর রূপ দেখে বণিক তো একেবারে স্তম্ভিত। না আছে তার মধ্যে কোনো পুরুষ প্রকৃতির জ্ঞান। সে যেন এক অন্য রূপ, যে রূপ দেখে শুধু পুরুষ নয়, প্রকৃতিও ভুলে যেতে বাধ্য।
তখনই হঠাৎ সেই কাজের লোকটি চিৎকার করে বণিককে ডাকছে। সাহেব, ও সাহেব, কনে আপনি? এই আওয়াজ অবশ্য বণিকের কানে পৌঁছায় না। তখন মেয়েটি বলে ওঠে, কি সাহেব, আমাকে দেখে আপনার মন ভরছে না যে আপনি বাইরের কোনো আওয়াজই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, কে কে ডাকছে আমায়? আমি গো সাহেব, আমি। কোথায় আপনি? আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না। এই তো, আমি ওপরের তলায় বৈঠকখানাতে। কে কে তোমরা? আর হাস্যই বা কেন? আমরা আমরা সাহেব, আমরাই হলাম এই রাজবাড়ির রাজকন্যা। এই সব কিছু সব আমাদের অধিকার। আর আপনি হলেন সেই রাজদরবারের সামান্য এক কর্মচারী, যে কিনা রাজকন্যাদের প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আমাদের হত্যা করে সমস্ত সম্পত্তি লুট করে পালিয়েছিলেন। আর সেই আপনিই কিনা আমাদের ভুলে গেলেন? কে? কি বলতে চাইছো? কে তোমরা? ভুলে গেছেন, তাই না? কিন্তু সাহেব, আমরা তো আপনাকে ভুলিনি। আপনাকে কি ভোলা যায়? আপনিই তো আমাদের শ্যামল রাতের উজ্জ্বল নীলমণি। কিন্তু আপনার লোভের শিকার হতে হয়েছে আমাদের। সেজন্য আমরা এই বাড়িতেই অপেক্ষা করছিলাম কবে থেকে, আপনি কবে আসবেন আমাদের কাছে। আর আমরা আমাদের প্রতি হওয়া অত্যাচারের প্রতিশোধ নেব। মানে তোমরা তাহলে কেউ মানুষ নও? হ্যাঁ, মানুষই বটে, তবে জীবিত নই, মৃত। এই কথাগুলো শুনে বণিক একেবারে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে যায়। আর ঠিক তখনই মেয়েটি তাকে ধরে ফেলে। সাহেব, আপনি আমার হাসিতে মুগ্ধ হয়েছেন। আমাকে দেখার জন্য এত আগ্রহী অপেক্ষা করছিলেন, আর এখন পালিয়ে যাচ্ছেন? না সাহেব, না, আমি তো আপনাকে পালাতে দেব না। এদিকে আসুন। তখনই বণিকের শরীর এপার ওপার করে একটা তলোয়ার বেরিয়ে আসে। তখন হঠাৎ সে বাড়ির কাজের লোকটা সেখানে চলে আসে আর বণিকের শরীর থেকে তলোয়ারটা বার করে তাকে কোনো রকমে প্রাণে বাঁচায়। সাহেব, সাহেব, আপনি পালান। আপনি এখান থেকে পালিয়ে যান, ততক্ষণ আমি এদেরকে আটকে রাখতাছি। তুই ওদের পালাতে সাহায্য করলি কেন? তোর জন্য আমি কোনো কিছু করতে পারলাম না। তবে তবে কতদিন 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 তুই ওদেরকে বাঁচাবি? আমি আমার প্রতিশোধ নেবই, আমার প্রতিশোধ আমি নেবই।